প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সুরকার ও সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আজকে অনেক দিন পর আমরা আপনাকে এনটিভি সেটে পেলাম, সুতরাং ভালো লাগার পরিমাণটা একটু বেশি। থ্যাংক ইউ। এখন একটা কিন্তু উৎসব মুখর পরিবেশ চলছে, বলা যেতে পারে যে পহেলা বৈশাখ গেল, ঈদ গেল, সামনে আবার ঈদ আসছে। সুতরাং উৎসব মানেই নতুন নতুন গান, আপনাদের অনেক রকম ব্যস্ততা। কেমন গেল এই ব্যস্ত সময়টা, আর সামনে নতুন কি কি কাজ আসবে সেগুলো সম্পর্কে জানবো। তবে একটু জানি যে ঈদটা কেমন কাটলো সব মিলিয়ে? ভালো কেটেছে, মানে এই সময় এসে যেরকম ঈদ কাটে সেরকমই কেটেছে। আগের মতো ছোটবেলার মতো তো আমাদের নিজেদের যে এক্সাইটমেন্ট সেটা এখন আর থাকে না। এখন হচ্ছে দায়িত্ব পালন করতে হয়, কার কি আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে সেই আকাঙ্ক্ষাগুলি তুমি মেটাচ্ছ কিনা, হ্যাঁ, তোমার সন্তান কি চাচ্ছে তোমার কাছ থেকে, আমার ওয়াইফ কি চাচ্ছে আমার কাছ থেকে, তারপরে সারাউন্ডিংয়ে আরও যারা যারা আছে ওদের কার কি প্রাপ্তি, কার কি আকাঙ্ক্ষা, এই জায়গাগুলি মেটাতে মেটাতে আসলে ঈদটা শেষ হয়ে যায়, ঈদটা কেটে চলে যায় আর কি। আর এখন তো আপনার ছেলে মেয়ে আছে, সুতরাং ছেলে মেয়েদের মধ্যে সেই ঈদের আনন্দটা দেখতে নিশ্চয়ই অন্যরকম ভালো লাগা কাজ করে। আচ্ছা, তো পরিবারের সবাইকে নিয়ে কি বাগেরহাটে ঈদ করা হচ্ছে না ঢাকাতেই? ঢাকাতে। আমার সাধারণত ঈদ ঈদ পারপাসে কখনোই ঢাকার বাইরে যাওয়া হয় না। আর নতুন কাজ সম্পর্কে একটু জানবো, যে ঈদে নতুন কাজ বলতে। নতুন কাজ যেটা আমাদের একটা যৌথ প্রজেক্ট এসেছে, এটার নাম হচ্ছে টাকা দা পাপা সং। এটা কম্পোজিশন করেছে শোভন রয়, লিরিক লিখেছেন হচ্ছে প্রসেনজিৎ ওঝা, আর সুর করেছে বেলাল খান, অ্যাজ ওয়েল গেয়েছে, সেই সাথে আমিও গেয়েছি। তারপরে ডিজে মারুফ ছিল, আচ্ছা, ও পারফর্ম করেছে, যে র্যাপ পার্টটা সেটা লিখেছে ও। এরকম কম্বাইন্ডলি একটা প্রজেক্ট এসেছে, আর এটার ভিডিও শুট করেছে হচ্ছে চন্দন রয় চৌধুরী। এটা তো বেশ বড় একটা প্রজেক্ট ছিল বলা যেতে পারে, টাকা দা পাপা। হ্যাঁ, তো সেই অনুযায়ী রেসপন্সটা কেমন পেয়েছেন? রেসপন্স সোফার ভালো। একটু ভিন্ন রকম কাজ হয়েছে কিন্তু, মানে যেহেতু এটা আপনাদের আসলে সম্মিলিত একটা ঈদের সময়টাকে ঘিরে যেহেতু করা, সো ইটস আ স্যাটায়ার সং মেইনলি। স্যাটায়ার সং এর বিষয়টা হচ্ছে তুমি ফান মুডে কিছু সিরিয়াস নোটের কথা বলবে, জি, এটা হচ্ছে স্যাটায়ার সং এর উপজীব্য বিষয়। তো এরকম করেই করা হয়েছে। সেক্ষেত্রে যারা ঈদ আনন্দ উদযাপন করছে কিংবা গান শুনে করতে চাইবে, তারাও একটা খোরাক পেয়ে গেল, আর আমরা সবাই মিলে একটা ডিফারেন্ট কাজ করার সুযোগ পেলাম, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, এই আর কি। আচ্ছা, এই টিমটার সাথে বা এই টিমটা একসাথে হয়ে কি এর আগে কখনো কাজ করেছেন দিস ইজ আপনারা? দ্য ফার্স্ট টাইম। তাহলে এই প্ল্যানটা কিভাবে করলেন বা কবে থেকে এটা চিন্তা হলো? মেইনলি বেলাল খান আমাকে একদিন বলছিল যে, মিলন ভাই, তুমি তো সাধারণত সিরিয়াস গান করো, তোমার সাধারণত সব গানগুলি হচ্ছে একটু সিরিয়াস নোটের হয়, একটু ক্লাসিক্যাল টার্মস থাকে, তো তুমি এই জায়গা থেকে বেরিয়ে একটা ডিফারেন্ট কাজ করো না। আচ্ছা, তো আমি ওকে এনকারেজ করলাম যে ঠিক আছে কর। আমি আমার পার্সোনালি যে কম্পোজিশনগুলি, সেই কম্পোজিশন আসলে এই টাইপটা হবে না, কারণ আমি ওই টাইপটা আমি করতে পারি না। মানে ওই ঘরানার গানগুলো আপনি করেন না এক্স্যাক্টলি, সাধারণত। এটা আমার একটা অপারগতা আছে। তো তুই যেহেতু পারিস, তাহলে তুই কর, আমি সেখানে পার্টিসিপেট করি। আচ্ছা, তো এটা করার পরে আমাকে শোনালো, আমি বললাম যে বাহ, চমৎকার হয়েছে তো, দিস ইজ এ গুড সং, গুড কম্পোজিশন অ্যাজ ওয়েল। ঠিক আছে, চল আমরা সবাই মিলে করি, এই আর কি। আচ্ছা, অনেক সময় হয় না ভাই, যে একটা কাজ করার পরে মনে হয় খুব ভালো লেগেছে, কিন্তু দর্শক বা শ্রোতা দর্শক যারা, তারা সেইভাবে করে আসলে গ্রহণযোগ্যতা পায় না। তো এইটার আসলে আপনাদের প্রত্যাশার জায়গা কতটুকু ছিল বা কতটুকু পর্যন্ত আসলে পৌঁছেছে? যদিও মানে সম্প্রতি রিলিজ হয়েছে, সুতরাং ভাবে বলা যাবে না, কিন্তু তারপরও তো একটা বোঝা যায়। এইটার প্রত্যাশার জায়গাটা, আমরা খুব যে মানে বিশাল কোনো কিছু প্রত্যাশা করে বসে আছি, সবার কথাই বলছি আমি, সেরকম না। সবাই শুনবে, সবার কাছে ভাল লাগবে, একটা উৎসব উদযাপিত হচ্ছে, সেখানে এটা একটা ভূমিকা থাকবে, এরকম। আচ্ছা, এই কাজটা সম্পর্কে তো শুনলাম, টাকা দা পাপা। আর একটা সোলো সং বেরিয়েছে আমার, ওটা হচ্ছে লিখেছেন হচ্ছে ইঞ্জিনিয়ার শাকিল খান, আর কম্পোজিশন করেছে হচ্ছে রবিন রৌফ, আর গেয়েছি আমি। আর গানের টাইটেলটা হচ্ছে প্রেয়সী, আর এটা পাবলিশ করেছে হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন।
আচ্ছা, সেটাও ঈদের সময় রিলিজ হয়েছে গানটি। এটা কি মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে? হ্যাঁ, মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে। এটা একটা ছোট প্রজেক্ট বলা যায়, অনেক বেশি হিউজ বাজেটের কোনো প্রজেক্ট না। এটা ইউটিউবে সার্চ করলেই সবাই পাবে, প্রেয়সী বাই মিলন মাহমুদ, এটা লিখে সার্চ দিলেই সবাই পেয়ে যাবে। আপনার কণ্ঠে একটি গান শুনতে চাইবো, তাহলে কোন গানটি শোনাবেন আমাদের? ঈদ যেহেতু গেল, তাহলে ঈদের সময় যে গানটা আমরা সবাই এনজয় করি সেটাই একটুখানি শোনাই, স্বপ্ন যাবে বাড়ি। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার, কাছে যাব ফিরে বারে বার। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার, কাছে যাব ফিরে বারে বার, কাছে যাব ফিরে বারে বার। কি অসাধারণ! মানে গানটা যতবার শুনি ততবারই মনে হয় যে ঈদের সময় যে বাড়ি ফেরার টান, সেটা একটা অন্যরকম ভাবে কাজ করে, অন্যরকম ভাবে আন্দোলিত হয়। 2009 সালে আপনি গানটি করেছিলেন। হ্যাঁ, এটার দুটো ভার্সন। প্রথম ভার্সনটা হচ্ছে আমার গাওয়া, 2009 যেটা তুমি বলছিলে, 2009 হচ্ছে এটা পাবলিশড হয়েছিল। আর 2016-তে এসে এটার সেকেন্ড ভার্সনটা হয়েছে আর কি, যেটা এখন সবাই শুনছে। এটা হচ্ছে 2016 সালে হয়েছিল। মানে কোনো একটি গান যেটা বিজ্ঞাপনের জন্য বানানো এবং এই গানটি এত বেশি পরিচিতি পেয়েছে, এত বেশি শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছেছে, সেটা একটা অন্যরকম বিষয় একজন সঙ্গীত শিল্পীর জায়গা থেকে। যখন গানটি করেছিলেন বা রেকর্ডিং হয়েছিল, গানটি যখন আপনি নিজে শুনলেন, তখন কি মনে হচ্ছিল যে এত জনপ্রিয়তা পেতে পারে গানটি? টু বি অনেস্ট, আমরা অতটা প্রত্যাশা করিনি। এটা যেহেতু একটা প্রোডাক্টেড থিম সং হিসেবে এটা পেয়েছিল, আমাদের প্রধান টার্গেট ছিল যে প্রোডাক্ট পিপল, মানে যারা করেছে, এটা সবাই জানে যে গ্রামীণ ফোন এটাকে আমাদের কাছে এসেছিল। গ্রামীণ ফোন কন্ট্যাক্ট করেছে হচ্ছে হাবিব ওয়াহিদকে। হাবিব ওয়াহিদ কম্পোজিশনটা রেডি করেছে, রেডি করে হাবিব মনে করেছে যে এটা মিলন মাহমুদ গাইলে ভালো হবে। সো হাবিব আমাকে আবার কন্ট্যাক্ট করেছে, যদিও গানটা ও গেয়েছিল, এবং অ্যাকর্ডিংলি আমি ওকে সাজেস্টও করেছিলাম যে তোমার ভয়েসটাও শুনতে খুব ভালো লাগছে, এটাই রাখা যেতে পারে। তো ওর মানে নেই যে আপনি ভয়েসটা দিয়ে দেখেন, তারপরে কি হয় দেখেন। এনিওয়েজ, তো এটা হলো। তো আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে ক্লায়েন্ট হ্যাপি কিনা। যদিও ক্লায়েন্টের মূল টার্গেটটা ছিল এরকম যে লাখো মানুষকে অ্যাকোমোডেট করতে পারবে এবং লাখো মানুষের ইমোশনকে টাচ করতে পারবে, কানেক্ট করতে পারবে। তো এই বিষয়টা যদি আমরা বিচার করি, তাহলে আমরা যখন রেকর্ডিং ডান করলাম, তখন আমাদের কাছে শুনে মনে হলো যে ইট সাউন্ডস লাইক দ্যাট। ওরকম মনে হচ্ছে যে কোটি মানুষকে কানেক্ট করেছে কিংবা করতে পারবে, এরকম মনে হচ্ছে। তো যখন আমি দেখলাম যে এটা যখন রিলিজ হলো, তখন চারদিকে মাত্র শোনা যাচ্ছে। আর এটার এমন একটা ব্যাপার যে এভরি আফটার 5 মিনিটস ইচ চ্যানেলস এটা প্রচার যাচ্ছে। তো নতুন একটা বিষয়, নতুন যে কোনো একটা পরিবেশনা, তুমি যখন 5 মিনিট পর পর কিংবা 2 মিনিট পর পর বারবার শুনতে থাকবা, তোমার শ্রুতিতে ওটা গেঁথে যাবে, যদি বিন্দুমাত্র মানে তোমাকে ধরবার মতো কিংবা তোমাকে কানেক্ট করবার মতো রসদ ওটার মধ্যে থাকে। তো অ্যাকর্ডিংলি হয়েছে তাই। প্রতিটা মানুষ, একদম শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের মনে পর্যন্ত মানে জায়গা করে নিয়েছে গানটা। ওই বারবার শোনার একটা বিষয় ছিল, সেই সাথে রসদটা ভালো ছিল, গায়কই হয়েছে,
যতটুকুন হওয়ার মানে সবকিছু মিলিয়ে আসলে একটা নিখুঁত পরিবেশনা ছিল হয়তোবা। ভাইয়া একটু পেছনের দিকে যাই, যে আপনার ক্যারিয়ারের শুরুটা 2005 সালে, কিন্তু এই যে গানের সাথে যে যুক্ত হওয়া বা গানকে ভালোবাসে এটার সাথে এতগুলো বছর পাড়ি দেওয়া, এটা আসলে মানে মূল অনুপ্রেরণাটা আপনার কোন জায়গা থেকে এসেছে? অনুপ্রেরণা যদি আমি বলতে যাই সেক্ষেত্রে সম্ভবত মায়ের কাছ থেকে এসেছে, কারণ মা বেশ কালচারাল মানুষ ছিলেন। উনি কোনো কিছু আনুষ্ঠানিকভাবে করতে পারেননি, বাট অনানুষ্ঠানিকভাবে সন্তানদেরকে নিয়ে ভীষণ টানাপোড়েন সম্বলিত জীবন ছিল আমাদের পরিবারের। তো ওইখানে থেকেও ওই টানাপোড়েনের জায়গায় বসেও উনি আমাদের সবাইকে নিয়ে বসে যে এনকারেজ করতো যে একটা গান করো, কিংবা সেজু ভাই আবার খুব ভালো অভিনয় করতে পারতো, বলতো যে ঠিক আছে তুমি একটা ডায়লগ বলো। এই যে চর্চার যে জায়গাটা, এবং চর্চার জায়গাটা ভীষণ রকমের অনানুষ্ঠানিক ছিল। তারপরে আমাদের সংগ্রামমুখর যে জীবনটা, সেখানে কখনোই পারমিট করে না যে এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলি হোক কিংবা হতে পারে, এই বিষয়টা কখনোই পারমিট করে না। কিন্তু তারপরেও এই মায়ের কারণেই কিন্তু এগুলি মানে হয়েছে, আমরা করেছি। তো এটা হচ্ছে আমাদের হেরিডিটিতে ঢুকিয়েছে মা। সেই সাথে আমি যখন বুঝলাম ছোটবেলার থেকে, যখন পড়াশোনার একদম প্রারম্ভিক যে জায়গাটা, সেই জায়গায় যে গান শুনতে চায় সবাই। প্রাইমারি লাইফে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ছি, তখনও স্কুলের কোনো টিচাররা কিংবা মানে যখন কালচারাল কিছু ইয়ে হতো, ক্লাস হতো, তখন এই মিলন একটা গান গা, মানে তাদের প্রত্যাশায় ওটাই ছিল যে হ্যাঁ মিলন একটা গান গাবে। তো এইভাবে আমি একটা সময় দেখলাম যে আসলে সুরটা আমার ভেতরে বসে গেছে, কিংবা আমি মনে হয় সুর মানে ইনবিল্ট হয়তো বা নিয়ে এসেছি, এরকম একটা ভাবনা আমার মধ্যে আসলো। আচ্ছা, তারপর কত বছর বয়সে মানে গানটা পরিপূর্ণভাবে আপনি শেখা শুরু করলেন? তুমি মানে জিজ্ঞেস করছো যে অফিসিয়ালি আমি কবে থেকে গান শুরু হলো? আনঅফিসিয়ালি তো আমি ছোটবেলা থেকেই গান শুরু করেছি, এবং আমি কোনো একটা ইনস্ট্রুমেন্টসের সান্নিধ্য পাই হচ্ছে ক্লাস সম্ভবত ইন্টারমিডিয়েট থেকে হারমোনিয়াম বাজানোর মানে সুবিধাটা পাই। আচ্ছা, একটা মেজো ভাই, আমাদের মেজো ভাই, উনি আবার গান শিখতেন, রবীন্দ্রসঙ্গীত শিখতেন, একাধারে জব করতেন এবং গানও শিখতেন। তারপর কোনো ওস্তাদজির কাছে শেখা হয়েছিল কি সেই সময়টাতে? না না না, আমার জীবনে কোনো ওস্তাদজি নেই আর কি। আমি যা মানে যতটুকুন করছি, কিংবা যতটুকুন আমি আমার লিসেনার্সদের কাছে দেওয়ার চেষ্টা করি, সেটুকুন আসলে আমার শ্রুতি নির্ভর বিষয়টা। ধরো আমার কোনো একটা ক্লাসিক্যাল টার্মস আমাকে খুব অ্যাট্রাক্ট করলো, আমি জানতে চেষ্টা করি এটা কেন অ্যাট্রাক্ট করেছে, মানে কি কারণে আমি আকর্ষিত হলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে ওই আকর্ষণ করার উৎসটা কোথায়, আমি মানে ওই উৎসের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। হতে পারে জিনিসটাকে আসলে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেন, যে কোনো সুর বা সুর সম্পর্কিত যে কোনো কিছু থাকলে। মানে বিষয়টা তুমি এভারেজ এভাবে বলতে পারো, এই মহাপ্রকৃতি হচ্ছে একটা বিশাল শিক্ষালয়। নিঃসন্দেহে। স্বভাবতই তুমি মহাপ্রকৃতিকে যদি তোমার জীবনের একমাত্র আশ্রয়স্থল মনে করো, তাহলে এই প্রকৃতি নিজ দায়িত্বে সব কিছু শেখাবে। হয়তোবা আমি কোনো বাড়ে গোলাম আলী হতে পারবো না, কিংবা আমি কোনো অজয় চক্রবর্তী হতে পারবো না, বাট মানুষকে অ্যাট্রাক্ট করবার মতো, মানুষের মেধাকে, মননকে ভালো লাগা দেবার জন্যে যেই বিষয়টা দরকার, সেই বিষয়টুকুন তুমি অর্জন করতে পারবে। অবশ্যই, এবং সেটা জ্বলন্ত প্রমাণ আপনি। আচ্ছা, এই যে এতগুলো বছর গানের সাথে আপনার পথ চলা, যখন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে আসলেন, তখন কি মনে হয়েছে কোথাও যে নিজের যে কোথাও কোনো ওস্তাদজির কাছে তালিম না নেওয়া বা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকা গানের সাথে, সেইটা কোনোভাবে আপনার ক্যারিয়ারকে বাধাপ্রাপ্ত করছে? না, বিষয়টা মানে ওরকম করে মনে হয়নি। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি। আচ্ছা, এটা মানে
অমুক মাধ্যমে কাজ করতে গিয়ে আমি বাধাপ্রাপ্ত হয়েছি, বিষয়টা সেটা না। যেমন ধরো আমার খুব ইচ্ছে হয় যে আমি গোলাম আলীর কোনো গজল আমার কণ্ঠে ধারণ করি, কিংবা মেহেদী হাসানের কোনো গজল আমি আমার কণ্ঠে ধারণ করি এবং সেটা ওনাদের মতো করে পারফর্ম করি। এই বিষয়টা আমার সাহসে আসে না। এর কারণই হচ্ছে ওনাদের মতো করে ক্লাসিক্যাল আমি শিখিনি বলে। হ্যাঁ, তো তখন আমার মনে হয় যে আমি যদি এই অঙ্গনটা শিখতে পারতাম তাহলে হয়তো বা আজকে খুব মুনশিয়ানার সাথে আমি কাজগুলি করতে পারতাম, গানগুলি গাইতে পারতাম। এটা আমার ভালো লাগবার জন্য। আবার একই সাথে শান্তি কিংবা সুখের জায়গাটা ওইটা যে ওনারা ওনাদের ক্রিয়েশন দিয়ে বিখ্যাত হয়েছেন এবং সেটা পারফর্ম করে বিখ্যাত হয়েছেন। কোটি মানুষ তাদেরকে ভালোবাসে ওনাদের ক্রিয়েশনের জন্য। আমি যদি আমার কথা ভাবি যে আমি একজন প্রকৃতির একটা অংশ হিসেবে আমি যতটুকুন পেরেছি আমার মূল্যবোধে যেই রসদগুলি এসেছে, আমার দর্শনের জায়গায় যেই দর্শনটা এসেছে, এগুলি কম্পাইল করে আমি যখন একটা ক্রিয়েশন করি আমি সেটা চেষ্টা করি সঠিক সুর আরোপ করার, যে সুরটা মানুষকে কানেক্ট করবে। তো এরকম যদি ভাবি তাহলে আমার কি কোনো ক্রিয়েশন এস্টাবলিশড হলো কি হলো না। তো পরে যখন দেখি যে না ঠিক আছে, ইয়েস দের ইজ সাম নাম্বারস, যে নাম্বারসগুলি আমি মরে গেলেও হয়তো বা চলবে, চলমান থাকবে। এই যে যোগটা সংস্কৃতি, বাংলার সংস্কৃতিতে এই যে যোগটা, ধরো চারিদিকে কোলাহল অবাক পৃথিবী নির্জনতা হারায়, আমার যে গানটা খুব সমাদৃত হয়েছে, কিংবা এই গানটার কমেন্টসগুলি পড়লে আমি সব থেকে বেশি মুগ্ধ হই। এখানে সম্ভবত 1000-1200 কমেন্টস করেছে মানুষ, এবং প্রত্যেকটা কমেন্টস এত মুগ্ধ করে আমাকে, এত আমার মানব জন্মকে সার্থক করে দেয় এই কমেন্টসগুলি, যে একটা গানের কারণে মানুষ আমাকে এই কমেন্টসগুলি করছে। তখন ভালো লাগে যে এটাও তো নেহায়েত মন্দ না, হয়তো ওনাদের মতো করে পারছি না, বাট আমি তো আমার মতো করে পারছি। একদম। এবং এটাই সফলতা, প্রকৃত সফলতা একজন প্রকৃত শিল্পীর সব থেকে বড় প্রাপ্তি, যে যেভাবে করে সে চেয়েছে শ্রোতা দর্শকদের মনটাকে জয় করতে বা সেই যোগাযোগ স্থাপন করতে তাদের মনের সাথে, সেটা সে করতে পেরেছে। এবং এইভাবে সফলতার সাথে সামনের দিকে এগিয়ে চলুন, সেটা সেই কামনা বা সেই শুভ প্রত্যাশা সবসময় আপনার সাথে আমাদের আছে। একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি কথা বলতে আরও অনেক গল্প বাকি ছিল, সেগুলো করা হলো না, হয়তো অন্য কোনো আয়োজনে আমরা সেই গল্পগুলো করব। শেষ পর্যায়ে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাইবো, চারিদিকে কোলাহল যে গানটির কথা শুনছিলাম, সেটা কি শুনতে পারি আমরা? সেটা শোনা যায়। আর তোমাকে অশেষ ধন্যবাদ, এনটিভি পরিবারকে অশেষ ধন্যবাদ এরকম একটা চমৎকার প্রোগ্রাম কন্টিনিউ করবার জন্য। আর যে সফলতাটা বলেছো, আমি সফলতা নিয়ে ভাবি না, আমি অর্জনটা নিয়ে ভাবি। যতটুকু অর্জন করছি মানুষের কাছাকাছি থাকতে পারলেই হয়। তো এবার গানটা করি। চারিদিকে কোলাহল অবাক পৃথিবী নির্জনতা হারায়, ভাবনার ভিড়ে বসে কষ্টে মন আজ লজ্জাকে লুকায়। চারিদিকে কোলাহল অবাক পৃথিবী নির্জনতা হারায়, ভাবনার ভিড়ে বসে কষ্টে মন আজ লজ্জাকে লুকায়। মন যেতে চায় অজানায়, মন যেতে চায় অজানায়। একটু একটু করে কতটা পথ হেঁটেছে সংসার, ক্লান্তির শেষে এসে প্রশ্ন জাগে আমি কার, কে তোমার হো। আকালের হাটে এসে অমূল্য বোধ আজ মূল্য যে হারায়। আবার কবে হবে বোধের বাজার দর কাঙ্ক্ষিত সীমানায়। আকালের হাটে এসে অমূল্য বোধ আজ মূল্য যে হারায়। আবার কবে হবে বোধের বাজার দর কাঙ্ক্ষিত সীমানায়। মন যেতে চায়
অজানায় মন যেতে চায় অজানায়। আবার কবে হবে বোধের বাজার দর, কাঙ্ক্ষিত সীমানায়। চমৎকার লাইন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।